জয়পুরের মরুভূমির নিঃসঙ্গ মাঝখানে এক তরুণী ও মোহনীয় মেয়ে আয়েশা একা বসবাস করত মাটির ছোট্ট এক ঝুপড়িতে। বছরের পর বছর ধরে সে ছিল একেবারে নিঃসঙ্গ, তার কাছে কেউ আসত না। একদিন সন্ধ্যার সময় বালির উঁচু টিলায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেই হঠাৎ দূর থেকে পায়ের শব্দ কানে এলো। আয়েশা অবাক হয়ে উঠে দাঁড়ালো। সে দেখল বালির ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে এক বৃদ্ধ লোক, ইলিয়াস। তার হাতে ছিল একটি ছোট তেলের শিশি। সেই মুহূর্তে আয়েশার বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন জেগে উঠল। মনে হলো যেন শতাব্দীর একাকিত্ব ভেঙে এই নির্জন মরুভূমিতে অবশেষে কেউ এসে পড়েছে। সে দ্বিধাহীন কণ্ঠে জোরে ডাকল, শুনছো? এই দিকে এসো, আমার কাছে আসো। ধীর পদক্ষেপে চলতে থাকা মানুষটি সেই কণ্ঠ শুনে থমকে দাঁড়ালো। তারপর তার গতি বেড়ে গেল। আয়েশা আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে দৌড়ে টিলার নিচে নেমে গিয়ে তার সামনে দাঁড়ালো। যখন দুজন কাছাকাছি এলো, আয়েশা তার বাহু শক্ত করে ধরল। তার চোখ পড়ে গেল ইলিয়াসের হাতে ধরা তেলের শিশির দিকে। সেই মুহূর্তে তার চোখে এক ঝলক অদ্ভুত আলো ফুটে উঠল। বুকের ভেতর জমা ব্যাকুলতা যেন আরও প্রবল হয়ে উঠল। কোনো কথা না বলে সেই ইলিয়াসের হাত টেনে শূন্য মরুর ঢালের দিকে নিয়ে যেতে লাগলো। বিস্মিত হয়ে ইলিয়াস বলল, ওরে তুমি কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হাত কেন ধরেছ? কিন্তু আয়েশা একটিও কথা বলল না, বরং তার হাত আরো দৃঢ়ভাবে ধরে রাখল। অবশেষে তারা পৌঁছে গেল এক উঁচু বালুর চূড়ায়, যেখানে পাখির ছায়াও পড়ে না। সেখানে থেমে আয়েশা ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুমি তো একজন মালিশি, তাই না? ইলিয়াস মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, আমি সত্যিই মালিশ করি। কিন্তু তুমি কে? এই উত্তর শুনে আয়েশার মুখে এক মুহূর্তে খুশি লাভা ছড়িয়ে পড়ল। সে বলল, তাহলে তুমি কি আমার কোমরে একটু মালিশ করতে পারবে? ইলিয়াস অস্বস্তি নিয়ে বলল, তুমি কি ঠিক আছো? আমি তো শুধু পুরুষদেরই মালিশ করি, তুমি তো এক তরুণী মেয়ে। আয়েশা হঠাৎ নিজের কোমর চেপে নিচু হয়ে বসে পড়ল আর কাঁদো কাঁদো স্বরে বলল, এখানে খুব ব্যথা করছে, অসহ্য কষ্ট। তোমার কাছে অনুরোধ, একটু মালিশ করে দাও, হয়তো কিছুটা স্বস্তি পাবো। ইলিয়াস কিছুক্ষণ দ্বিধায় থাকলো। তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে কোমরে তেল মাখিয়ে মালিশ করতে শুরু করলো। আয়েশা চোখ বন্ধ করে নিল। তার ঠোঁটে শান্তির রেখা ফুটে উঠল, কিন্তু তার অন্তরের গভীরে এক লুকানো উদ্দেশ্যের প্রথম পদক্ষেপ পূর্ণ হলো। চারদিকে অন্ধকার নেমে এলো। ইলিয়াস ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং মরুভূমি ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলো। তাড়াহুড়ো করে আয়েশা বলে উঠল, এই নাতে কোথায় যাবে? আজ রাতটা আমার সঙ্গেই থেকো। ইলিয়াস একবার আকাশের দিকে তাকালো, বুঝলো রাত গভীর হয়ে গেছে। সে থেমে দাঁড়িয়ে আয়েশার দিকে চেয়ে রইল। আয়েশা ছিল তরুণী, অপরূপ সুন্দর। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে ইলিয়াস অনিচ্ছায় বলল, ঠিক আছে, আজ তোমার কাছে থাকবো, তবে এখানে ঘুমানোর জায়গা কোথায়? আয়েশা ঠোঁটে মৃদু হাসি এনে উত্তর দিল, জায়গা তো হয়ে যাবে, কিন্তু শর্ত হলো তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এমনই বলে সে ইলিয়াসের হাত ধরে বালির টিলার গহ্বর পেরিয়ে নিয়ে গেল, যেখানে তার ছোট্ট মাটির কুঁয়েঘর দাঁড়িয়েছিল। ঝুপড়ির কাছে এসে ইলিয়াস থেমে বলল, এটা তো খুব ছোট জায়গা, এখানে তো একজনের বেশি ঘুমানো সম্ভব নয়। আয়েশা তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, ঝুপড়ি ছোট হোক, কিন্তু এই মরুভূমি তো অগাধ বিস্তৃত। কেন আমরা বাইরে বালির ওপর চাটাই বিছিয়ে একসাথে রাত কাটাই না? ইলিয়াস মাথা নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ, তোমার কথাই ঠিক। তাড়াতাড়ি আয়েশা বালির ওপর একটি চাটাই বিছিয়ে দিল আর বলল, এসো, এখানে বসো। ইলিয়াস চাটাইতে বসলো। কিছুক্ষণের মধ্যেই আয়েশাও এসে তার পাশে বসে পড়ল। বসে থাকতে থাকতে আয়েশার চোখ পড়ে গেল ইলিয়াসের হাতে ধরা তেলের শিশির দিকে। সে চোখে কৌতূহল নিয়ে হাসলো আর জিজ্ঞেস করল, তুমি মালিশ করার জন্য কত টাকা নাও? ইলিয়াস শান্ত স্বরে বলল, যে যা দেয় আমি সেটাই নিই। আয়েশা একটু থেমে আবার জিজ্ঞেস করলো, আর আমার থেকে কত নেবে? এবার ইলিয়াস কোনো উত্তর দিল না, শুধু নীরবে তার দিকে তাকিয়ে রইল। তখন আয়েশা ধীর কণ্ঠে চোখে চোখ রেখে বলল, তুমি আসলে কেমন ধরনের মালিশ করো? ইলিয়াস একদম সরল স্বরে উত্তর দিল, যা যার ইচ্ছা আমি তাই করি। এবার আয়েশার ঠোঁটে এক রহস্যময়ী হাসি ফুটে উঠল। সে হঠাৎ উঠে কুঁয়ে ঘরের ভেতর ঢুকলো, কাঠ নিয়ে এসে আগুন জ্বালালো। তারপর দুটো ডিম সিদ্ধ করে এনে ইলিয়াসের সামনে রাখলো। ইলিয়াস অবাক হয়ে বলল, এত কষ্ট করার কি দরকার ছিল? আয়েশা কোমল স্বরে বলল, এখানে রাত অনেক ঠান্ডা পড়ে, এগুলো খেয়ে নাও, তোমার কাজে লাগবে। ইলিয়াস প্রশ্ন ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। একে একে সে ডিম দুটোই খেলো। তারপর ধীরে ধীরে আকাশে মেঘ জমে এলো। ইলিয়াস চাটাইয়ের ওপর শুয়ে পড়ল। আয়েশাও আরেকটি চাটাইয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই দুজনে গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরের আলো ফুটতেই মরুভূমির চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। ইলিয়াস তখনও গভীর ঘুমে। আয়েশা আস্তে আস্তে উঠে বালির একটি টিলার ওপর গিয়ে বসে পড়ল। হঠাৎ করেই সে ব্যথার স্বরে চিৎকার করে উঠল, আহা, আমার হাত, আমার হাত! শব্দ শুনে ইলিয়াস ঘাবড়ে উঠে দৌড়ে তার দিকে ছুটে এলো। কাছে পৌঁছে হাঁটু গেড়ে বসলো আর উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় ব্যথা করছে? আমাকে দেখাও। আয়েশা ব্যথা ভরা মুখে বলল, আমার হাতে আগুনের
আগুনের মতো জ্বালা করছে, এখানেই। ইলিয়াস তার হাত আলতো করে ধরে ধীরে ধীরে সেখানে তেল মাখতে লাগলো। আয়েশা চোখ শক্ত করে বন্ধ করে কষ্টে কেঁপে উঠল। তার মুখে ব্যথার ছাপ থাকলেও ভিতরে ভিতরে যেন শান্তির স্রোত বয়ে গেল। সে ফিসফিস করে বলল, হ্যাঁ ঠিক ওই জায়গাতেই, শুধু ওখানেই। ইলিয়াস এক মনে তার হাতে হাত বুলিয়ে যেতে লাগলো। আশ্চর্য হয়ে বলল, আরে তুমি কে? তোমার শরীরে এত ব্যথা জমে থাকে কেন? মনে হচ্ছে দীর্ঘদিন ধরে কেউ তোমার খোঁজ নেয়নি। আয়েশার কণ্ঠ হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। কেউ তো রাখেনি আমার খেয়াল কখনো। তারপর হালকা হেসে যোগ করলো, কিন্তু তুমি তো পারো, তাই না? ইলিয়াস কিছুক্ষণ চুপ করে তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে মাথা নিচু করে বলল, হ্যাঁ, যদি তুমি সত্যিই চাও আমি তোমার খেয়াল রাখতে পারি। এমন কথার পর আয়েশা হঠাৎ করে উঠে বালুর টিলার আড়ালে হারিয়ে গেল। হতবম্ব ইলিয়াস তাড়াহুড়ো করে তার পেছনে দৌড়াল। চারপাশে খুঁজতে খুঁজতে অবশেষে সে দেখল আয়েশা এক বিশাল পাথরের আড়ালে লুকিয়ে বসে আছে। দৌড়ে গিয়ে ইলিয়াস বলল, এখানে বসে আছো কেন? আয়েশা মৃদুস্বরে উত্তর দিল, এই জায়গাটা কেমন সুন্দর না? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। ইলিয়াস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তুমি আসলে কি বোঝাতে চাইছো? আয়েশা কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে বলল, তুমি এখানে বসো। ইলিয়াস প্রথমে দ্বিধায় থাকলেও শেষে বসে পড়ল। আয়েশা চোখ নামিয়ে নরম স্বরে বলল, সত্যি বলো তো, তোমার আসল উদ্দেশ্য কি? হচকিয়ে ইলিয়াস উত্তর দিল, তুমি এভাবে জিজ্ঞাসা করছো কেন? আমি বুঝতে পারছি না। আয়েশা তখন কথার মোড় ঘুরিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, তাহলে বলো, তুমি এখানেই থাকবে নাকি ফিরে যাবে? দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আয়েশা হঠাৎ উঠে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, চলো, আজ তোমাকে কিছু বিশেষ খাওয়াবো। তুমি আমার প্রথম অতিথি। ইলিয়াস অবাক হয়ে জিজ্ঞাসা করল, বিশেষ জিনিস মানে কি? আয়েশা ছলছলে হেসে উত্তর দিল, চুপ করে এসো, মনে রাখার মতো কিছু হবে। দুজনে একসাথে ঝুপড়ির দিকে এগোলো। মরুভূমির বালুর টিলায় তখন সূর্যের আলো পড়ে ছোট্ট কুড়ে ঘরটাকে আরো রহস্যময় করে তুলেছিল। আয়েশা ভেতরে ঢুকে আগুন জ্বালালো এবং একটি ছোট মাংসের টুকরো বের করলো। ইলিয়াস অবাক হয়ে বলল, এটা আবার কোথা থেকে এলো? আয়েশা চোখ ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তোমার আসার আগেও তো কেউ এসেছিল। ইলিয়াসের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ধীরে ধীরে বলল, তারপর সে কোথায় গেল? আয়েশা ঠোঁটে রহস্যময় হাসি এনে জবাব দিল, নিচের বালু ভরা উপত্যকায় হারিয়ে গেছে। ইলিয়াস কিছুক্ষণ চুপ করে রইল। এদিকে আগুনে ধীরে ধীরে খাবার তৈরি হলো। দুজনে বসে খেতে শুরু করলো। খাবার সময় মরুভূমিতে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আয়েশা হঠাৎ ইলিয়াসের হাত ধরে তাকে আবার উঁচু বালুর টিলার উপরে নিয়ে গেল। উপরে পৌঁছে দুজনেই বসে পড়ল। আয়েশা মাথা ধরে কাতর গলায় বলল, আজ কি তুমি আমার জন্য কিছু করবে? ইলিয়াস কোমল কণ্ঠে বলল, বল, কি চাইছো? আয়েশা লাজুকভাবে ফিসফিস করে বলল, আমার মাথায় হাত বুলিয়ে দাও, অনেক ব্যথা করছে। ইলিয়াস অনেকক্ষণ ভাবলো, তারপর শান্ত গলায় বলল, যদি এতে তোমার শান্তি আসে আমি চেষ্টা করব তোমার সব কষ্ট দূর করতে। সে আয়েশার মাথায় আস্তে আস্তে হাত বুলাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আয়েশার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল। তারপর তারা দুজনে আবার ঝুপড়ির সামনে ফিরে এলো। আয়েশা কাঠ জোগাড় করে বাইরে আগুন জ্বালালো। আগুনের পাশে বসে আয়েশা গভীর দৃষ্টিতে ইলিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি একলা? তোমার স্ত্রী নেই? ইলিয়াস কিছু বলতে যাচ্ছিল, তখনই আয়েশা তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ, কিছু ভেবো না, মন খারাপ করো না, আমি তো আছি তোমার জন্য। ইলিয়াস একথা শুনে চমকে গেল, কিন্তু কিছু বলল না। দুজনেই আগুনের পাশে চুপচাপ বসে রইল। পরে তারা সোজা বালুর ওপর শুয়ে ঘুমের দেশে হারিয়ে গেল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আয়েশা আবার নিঃশব্দে উঠে বালুর টিলার দিকে চলে গেল। সেখানে একটি গোলাকার দাগ আঁকা ছিল। আয়েশা সেই চিহ্নের ভিতরে গিয়ে বসে পড়ল আর গভীর চিন্তায় ডুবে গেল। ওদিকে ঘুম ভেঙে ইলিয়াস চারপাশে তাকালো। আয়েশাকে কাছে না পেয়ে সে ব্যস্ত হয়ে টিলার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো আয়েশা সেই দাগের মধ্যে বসে আছে। হতভম্ব হয়ে ইলিয়াস জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? এখানে কেন বসে আছো? আয়েশা তড়ি ঘড়ি করে বলল, কিছু না, হঠাৎ এমনিই চলে এলাম, তবে পায়ে একটু ব্যথা করছে। ইলিয়াস সঙ্গে সঙ্গে তার পা হাতে নিয়ে চাপ দিতে লাগলো। তারপর তাকে ধরে আবার ঝুপড়ির ভিতরে নিয়ে গেল। ভেতরে ঢুকে ইলিয়াস কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞাসা করলো, প্রতিদিন তোমার শরীরে নতুন নতুন ব্যথা ওঠে কেন? আর তুমি বালুর টিলার উপর ওই চিহ্নে গিয়ে বসো কেন? আয়েশা ধীরে শান্ত গলায় উত্তর দিল, এটাই আমার শাস্তি, তবে আমি সবকিছু করছি তোমার জন্য। ইলিয়াস বিস্মিত হয়ে বলল, আমার জন্য আবার কিভাবে? আয়েশার চোখে রহস্যের ঝিলিক ফুটে উঠল, কিন্তু সে আর কিছু না বলে নিঃশব্দে ঝুপড়ির বাইরে চলে গেল। দুপুরের দিকে আয়েশা আবার রান্না করলো। দুজনে একসাথে বসলো খেতে। খাওয়া শেষ হতে হঠাৎ চারপাশ যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। ইলিয়াস হাসি মুখে জিজ্ঞাসা করলো, তুমি কিন্তু অনেকটা খেয়ে ফেলেছো, তাই না? আয়েশা নরম গলায় বলল, তোমার সঙ্গে বসে খেতে আমার খুব ভালো লাগে। ইলিয়াস অবাক হয়ে তাকালো, বলল, তুমি সত্যি অদ্ভুত মানুষ। কখনো মনে হয় খুব ক্ষুধার্ত, আবার কখনো হঠাৎ এমন অদ্ভুত হাসি মুখা ফুটে ওঠে। পরের দিন যখন আয়েশা রান্না করছিল তখন হেসে বলল, কখনো কখনো ক্ষুধা তো শুধু পেটে থাকে না, মনেও হয়। ইলিয়াস বিস্মিত হয়ে প্রশ্ন করল, তুমি এই কথাগুলো অনেক অদ্ভুত লাগে, আসলে তুমি কি বোঝাতে চাইছো? আয়েশা ধীরে জবাব দিল,
এখন কিছু না, শুধু বলো আজ রাতেও কি এখানেই থাকবে? ইলিয়াস গভীর শ্বাস ফেলে বলল, তুমি প্রতিদিন একই প্রশ্ন করো আর আমি বারবার থেমে যাই। তুমি যখন থামো আমিও থেমে যাই। আয়েশা চোখ নামিয়ে শান্ত গলায় বলল, হয়তো ভালো হবে যদি তুমি এখনই চলে যাও। ইলিয়াস কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে প্রশ্ন করল, যদি চলে যাই তাহলে কি হবে? আয়েশা বিষণ্ণ কণ্ঠে বলল, তাহলে সেই ব্যথাটা আবার ফিরে আসবে। ইলিয়াস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আজ আবার কোন জায়গায় ব্যথা? আয়েশা ধীরে ফিসফিস করে উত্তর দিল, হৃদয়। ইলিয়াস ভেবে ভেবে বলল, এইটার চিকিৎসা তো আমার কাছে নেই। তখন আয়েশা মিষ্টি ছলনায় বলল, তোমার হাতেই তো আরোগ্য আছে, আর তুমিই হবে আমার ওষুধ। ইলিয়াস হেসে বলল, মনে হচ্ছে তুমি আমার সাথে খেলা করছো। আয়েশা এবার সিরিয়াস হয়ে বলল, যদি খেলা হতো তাহলে তুমি অনেক আগেই হারিয়ে যেতে। ইলিয়াস চুপ করে রইল। কিছুক্ষণ নীরবতার পর আয়েশা ধীরে স্বরে বলল, চলো তোমাকে আমি একটা জায়গা দেখাই যেটা তুমি এখনো দেখোনি। ইলিয়াস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায়? আয়েশা বলল, মরুভূমির ওই প্রান্তে একটা ছোট গুহা আছে। দুজনে একসাথে বালুর ঢাল পেরিয়ে গুহার কাছে পৌঁছালো। অন্ধকার গুহার ভেতরে ঢুকে ইলিয়াস অবাক হয়ে বলল, এখানে তো কিছুই দেখা যায় না, চারপাশে ঘন অন্ধকার। আয়েশা শান্ত স্বরে বলল, এই জন্যই তো আমার কাছে জায়গাটা এত প্রিয়। এখানে নেই কোনো মুখ, নেই কোনো শব্দ। ইলিয়াস অবাক হয়ে প্রশ্ন করল, এই গুহাটা কি শুধু তোমার জন্য? আয়েশা ধীর কণ্ঠে উত্তর দিল, না, এটা আমার মমজির জন্য। ইলিয়াস বিস্ময় বলল, তোমার ভেতরে অনেক রহস্য লুকানো আছে। আয়েশা হাসি মুখে তার কাঁধে মাথা রেখে বলল, স্মৃতিগুলো বয়সের সাথে নয়, হৃদয়ের সাথে বাধা পড়ে থাকে। ইলিয়াস ধীরে বলল, তুমি আমাকে বদলে দিচ্ছ। আয়েশা নরম স্বরে উত্তর দিল, না, আমি কেবল তোমাকে ফিরিয়ে আনছি। সকালে আবার আয়েশা চুপি চুপি উঠে বালুর টিলার দিকে চলে গেল। সেখানে গভীর একটি বৃত্ত আঁকা ছিল। আয়েশা প্রতিদিনের মতোই সেই জায়গায় গিয়ে বসে রইল। নীরবে সে প্রার্থনা করতে লাগলো, আমি আমার পাপের জন্য ক্ষমা চাইছি, আমি তওবা করছি। ঠিক তখনই ইলিয়াস সেখানে এসে পৌঁছালো এবং তার সব কথা শুনে ফেলল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সে ধীরে ধীরে বলল, তোমার চোখে যে আলো দেখছি সেটা অনেক বছর আগে এক নারীর চোখে দেখেছিলাম। আয়েশা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কে ছিল সে নারী? ইলিয়াস শান্ত কণ্ঠে বলল, একজন নারী ছিল, খুব সুন্দর, একগুঁয়ে কিন্তু অদ্ভুত কোমল হৃদয়ের, ঠিক তোমার মতোই তাকাতো। আয়েশা চোখ ফিরিয়ে নিলেও ইলিয়াসের নজর থেকে লুকাতে পারল না। সে গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, তবে আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে সব বলতে চাও। ঠিক সেই সময় দূরের আকাশে হঠাৎ বজ্রপাত হলো। বৃষ্টির ফোঁটা এসে পড়ল আয়েশার মুখে। আয়েশা ভয়ে কেঁপে উঠে ফিসফিস করে বলল, হ্যাঁ, সে চলে গেছে। আমি আজও কাঁদি, তার ফিরে আসার প্রতীক্ষায় থাকি। তার চোখ অশ্রুতে ভরে উঠল। কাঁপা ঠোঁট দিয়ে সে বলল, যদি হঠাৎ সে ফিরে আসে তখন তুমি কি করবে? ইলিয়াস নরম স্বরে উত্তর দিল, আমি ওর কাছে কিছু জানতে চাইব না, শুধু চাইব ও আমার সঙ্গে সুখে থাকুক। আয়েশা কাঁপা কণ্ঠে বলল, যদি সে মেয়ে আমি না হই? ইলিয়াস হতবাক হয়ে নিঃশ্বাস আটকে গেল। আয়েশা সাহস করে তার চোখে তাকিয়ে ধীরে বলল, আমি সেই মেয়ে যাকে বছরখানেক আগে তুমি হারিয়েছিলে। ইলিয়াসের চোখ ভিজে উঠল। ফিসফিস করে বলল, তুমি কি তবে আমার? আয়েশা মাথা নেড়ে ধীরে স্বরে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমার স্ত্রী, যিনি একসময় তোমাকে একা ছেড়ে গিয়েছিলাম। চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। মরুভূমির বাতাসও থেমে দাঁড়ালো। আয়েশা মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, ভয়ে ছিল তুমি হয়তো আমায় ক্ষমা করবে না। ইলিয়াস ধীরে ধীরে এগিয়ে এসে আয়েশার কাঁপতে থাকা হাত ধরে ফেলল। আয়েশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে নরম কণ্ঠে বলল, আমি তো শুধু সুন্দর থাকতে চেয়েছিলাম সবসময়, সেই ইচ্ছাটাই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ইলিয়াস কোমল স্বরে বলল, কি হয়েছিল তোমার সাথে? সব কথা আজ বলে দাও, মনটা হালকা করো। আয়েশা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে তার গল্প শুরু করলো। সেদিন যখন তোমাকে ছেড়ে গিয়েছিলাম আমি একা পথ চলতে শুরু করি। মনে শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল, আমি হব পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে যাই এক উজাড় মরুভূমিতে। সেখানে ছিল একটা পুরনো মাটির ঝুপড়ি। সেই ঝুপড়িতে আমি এক অদ্ভুত নারীর সঙ্গে দেখা করি। সে আসলে এক কালো জাদুকরী ছিল। আমার হাত কেঁপে উঠছিল, কিন্তু তখনও আমি পিছাইনি। সে বলল, যদি আমি চাই আমার যৌবন যেন কখনো শেষ না হয়, তবে তার জন্য অনেক মূল্য দিতে হবে। ইলিয়াস নিঃশ্বাস আটকে শুনছিল। আয়েশা চোখ নামিয়ে বলল, আমি রাজি হয়ে যাই। সে আমাকে কিছু তাবিজ দিল, কিছু মন্ত্র শেখালো, আর বলল প্রতি মাসে জীবিত কোনো প্রাণীর রক্ত নিজের শরীরে মাখতে হবে। তার কণ্ঠ কেঁপে উঠল। প্রথমে আমি ছোট পাখির রক্ত নিলাম, তারপর খরগোশ, তারপর ছাগল, আর তারপর থেকেই আমার শরীরে এক অদ্ভুত যন্ত্রণা শুরু হলো, যেন ভেতরে ভেতরে কিছু পচে যাচ্ছে। কখনো কোমরে তীব্র ব্যথা, কখনো হাতে জ্বালা, কখনো মনে হতো বুকটাই থেমে যাবে। আয়েশার চোখ ভিজে উঠল। সে বলল, অবশেষে আমি এক আমিল বাবার কাছে যাই। তিনি বললেন, তুমি ভুল করেছো, এখন ক্ষমা চাইতে হবে। মরুভূমিতে একা থেকে অনুতাপ করো। যাকে ছেড়ে গিয়েছিলে তার কাছে ফিরে যাও। যার হৃদয় ভেঙেছো তাকে সেবা করো। ইলিয়াস আবেগে ভেসে উঠল। আয়েশার হাত ধরে বলল, তুমি স্বীকার করেছো, এটাই সবচেয়ে বড় তওবা। মুহূর্তেই আয়েশা তার আসল রূপে ফিরে এলো। অস্বাভাবিক সৌন্দর্য হারিয়ে গিয়ে সে হয়ে উঠল এক সাধারণ নারী, তবে তার মুখে ছিল শান্তির ছাপ। এরপর তার একসাথে ঘরে ফিরে নতুন জীবন শুরু করলো।